মানালির এই জাদুঘর সম্পর্কে এমন কিছু কথা শোনা যায় যা শুনলে গায়ে কাঁটা দিতে পারে। সন্ধ্যা নামলেই কেন এই জায়গা ঘিরে রহস্যের গল্প শুরু হয়, সন্ধ্যের পর কেন কেউ বেশি সময় এখানে থাকতে চায় না, জাদুঘরে ঢুকলে মনে হয় যেন বাইরের পৃথিবীটা হঠাৎ থমকে গেছে। স্থানীয়দের কাছে এই জায়গাকে ঘিরে নানা গল্প প্রচলিত। কেউ বলেন রহস্য, কেউ বলেন আধ্যাত্মিক শক্তির স্থান। কিন্তু আসল সত্যিটা কি, চলুন দেখে নেওয়া যাক। এই মঠে প্রবেশ করলে অসম্ভব সুন্দর সুগন্ধ পাওয়া যায়, যেখানে ঢুকলে মনে হয় সময় যেন কয়েকশো বছর পিছিয়ে গেছে। এটি মূলত গাধান থেকোকলিং গুম্ফা নামে পরিচিত। 1960-এর দশকের তিব্বত থেকে ভারতে আশ্রয় নেওয়া বৌদ্ধ ভিক্ষুকরা এই মঠ প্রতিষ্ঠা করেন। মঠটিকে অনেক সময় জীবন্ত জাদুঘর বলা হয়, কারণ এর প্রতিটি কোণায় তিব্বতীয় শিল্পকলার অনন্য নিদর্শন লুকিয়ে আছে। মঠের দেওয়ালের কালচক্র বা জীবনের চাকা আঁকা রয়েছে, যা মানুষের জন্ম, মৃত্যু ও পুনর্জন্মের চক্রকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলে। মঠটির প্রধান আকর্ষণ হল শাক্যমুনি বুদ্ধের প্রায় 4.5 ফুট থেকে শুরু করে 2 তলা সমান উঁচু বিশাল মূর্তি, যা ধ্যানে মগ্ন। মঠের দেওয়ালে ঐতিহ্যবাহী থাংকা শিল্পের মাধ্যমে বুদ্ধদেবের জীবনের বিভিন্ন ঘটনা এবং নীতিগুলিকে ফুটিয়ে তোলা হয়েছে। এই মঠের এমন অনেক প্রতীক রয়েছে যেগুলোর অর্থ প্রথম দেখায় বোঝা যায় না। প্রতিটি নকশা, প্রতিটি রং আর প্রতিটি ভাস্কর্যের পিছনে রয়েছে একটি করে দর্শন। অনেকেই ছবি তুলে চলে যান, কিন্তু যারা কয়েক মিনিট নীরবে বসে থাকেন তারা বলেন এই জায়গার অনুভূতিটাই আলাদা। মানালি গেলে শুধু জনপ্রিয় পর্যটক কেন্দ্র নয়, এমন শান্ত একটি জায়গায় অবশ্যই আসবেন। আমি আর ও দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম এই মনস্ট্রিটা দেখব বলে। আমরা যাদের সাথে গিয়েছিলাম তারা কেউই মানালির বরফ দেখে আসার পর আসতে চাইছিল না, তাই আমাদের ম্যাল রোডের কাছেই রয়েছে হোটেল। তো হোটেল থেকে ম্যাল রোড বেশি দূর না, আর ম্যাল রোড থেকে এই মঠটাও খুব কাছে, তাই দুজন মিলে ঠিক করলাম বেরিয়ে পড়ব। সত্যি বলতে এখানে আসাটা সার্থক হয়েছে। এই মঠটি সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। কোনো রকম টাকার প্রয়োজন হয় না ঢোকার জন্য, তবে তুমি যদি ফটো ভিডিও করতে চাও তাহলে 20 টাকা করে নিয়ে থাকে। মঠের আশেপাশে ছোট দোকানগুলোতে তিব্বতীয় কার্পেট, শাল ও হস্তশিল্প পাওয়া যায়। এই বিচিত্র আয় দিয়ে মঠের নিজস্ব তাঁত শিল্প কেন্দ্র ও শিল্পকলা স্কুল চালানো হয়। জানো তো, মঠের বাইরের চারিদিকে সারি সারি প্রার্থনার চাকা রয়েছে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী ওম মণি পদ্মে হুঁ মন্ত্র জপ করে এই চাকাগুলি ঘড়ির কাঁটার দিকে ঘোরালে পাপ মোচন হয় এবং শান্তি লাভ হয়। অনেকেই এটিকে জাদুঘর বলেন, কারণ এর ভিতরে রয়েছে শত শত বছরের পুরনো তিব্বতী ঐতিহ্য, প্রাচীন থাংকা চিত্রকর্ম, হাত বোনা কার্পেট এবং ঐতিহ্যবাহী কাঠের কাজ। ভিতরে রাখা ভগবান বুদ্ধের মূর্তি এবং কাঠের তৈরি প্রাচীন প্রার্থনার সাজ সরঞ্জামগুলি একটি জীবন্ত জাদুঘরের অনুভূতি দেয়। মন্দিরের পাশের বাগানে একটি গম্বুজাকৃতির স্তূপ রয়েছে, যাকে পবিত্র সমাধি মনে করা হয়। স্তূপটি লাহাউলের ওয়াজিরের ছেলের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গিত জমিতে নির্মিত হয়েছিল। 1959 সালে তিব্বতের উপর চীন আক্রমণের পর যেসব তিব্বতীয় শরণার্থী ভারতে পালিয়ে আসেন, তারা এই অঞ্চলে তাদের হারিয়ে যাওয়া সংস্কৃতির স্মৃতি ও ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এই মনস্ট্রিগুলো নির্মাণ করেন। মঠের প্রথম তলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। যে কোনো ধর্মের মানুষ এখানে গিয়ে শান্তিতে ধ্যান করতে পারেন, কিন্তু আমরা উপরের তলাতেও উঠে সবকিছু পরিদর্শন করেছিলাম, যা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। এই বড় চাকাটিও ঘুরিয়ে নিয়ে আমরা আজকের এই যে মানালির ট্রিপটা কমপ্লিট করলাম। সত্যি বলতে আমরা যখন বেরোই সবাইকেই বলেছিলাম যাদের সাথে আমরা ট্যুরে এসেছি, সবাই মানালির বরফ দেখার পর কেউ আর আসতে চাইলো না। আমরা ভাবলাম এসছি যখন চারিদিকটা ঘুরে দেখবো না, তাই হয় নাকি। গুগল সার্চে গিয়ে দেখলাম কাছেই একটা সুন্দর মনস্ট্রি আছে, সেখানে চলে এলাম দুজন মিলে রেডি হয়ে। আশাটা কতটা সার্থক হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এরকম আরও ভিডিও আসতে চলেছে, ফলো করে রেখো কেমন। টাটা।